চন্দ্রনাথ রথ তার মৃত্যু হয়েছে ঘটনাস্থলে, কিন্তু এই গাড়ির চালক বুদ্ধদেব বেরা তিনি কিন্তু এখনো চিকিৎসাধীন রয়েছেন। অ্যাপোলো হাসপাতাল চত্বরে আপনাদের নিয়ে যাব। ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, কি বলছেন চিকিৎসকরা, কেমন রয়েছেন এই গাড়ির চালক? শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরশুদিন রাতের এই ঘটনার পরে যেটা দেখা গেছে, তার গাড়ির চালকও গুলিবিদ্ধ হন। 3টে গুলি লাগে, তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে অ্যাপোলো হাসপাতালে তিনি চিকিৎসাধীন। অস্ত্রোপচার করে গতকাল 3টে বুলেট বের করা সম্ভব হয়েছে এবং তিনি এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন। চিকিৎসকরা বলছেন ভেন্টিলেটরি সাপোর্টে তাকে রাখা হয়েছে। 72 ঘন্টা না কাটলে তিনি কতটা সুস্থ হতে পারবেন পুরোপুরি সেটা বলা যাবে না। তবে চিকিৎসকরা এটাও জানছেন যে গতকাল অস্ত্রোপচারের পর আজকে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল এবং তার যে উন্নতি হচ্ছে সে নিয়ে তারা আশাবাদী। তারা এটাও বলছেন যে আজ তারা ফের তার শারীরিক অবস্থা যাচাই করবেন এবং আগামীকাল এ নিয়ে সিদ্ধান্ত নেবেন। তবে ভেন্টিলেটরি সাপোর্টে থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ব্যবহৃত দ্বিতীয় বাইকটিও এবার উদ্ধার করল পুলিশ। প্রথম বাইকটি পাওয়া গেছিল গতকাল বিরাটির আগে গৌরীপুর কালীবাড়ির কাছে একটি পাঁচিলে ঘেরা ফাঁকা জায়গা, যেখানে আবর্জনা ফেলে সেই জায়গায় সেই বাইকটি ফেলে দিয়ে গেছিল দুষ্কৃতীরা। আর দ্বিতীয় বাইকটি পাওয়া গেল বারাসাতে। ঠিক আমি যেখানে রয়েছি বারাসাতের 11 নম্বর রেলগেট, এই 11 নম্বর রেলগেটের পাশে এই রেল লাইনের ধারেই ওই মোটর বাইকটি পান তদন্তকারীরা এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তারা যেটা জানতে পারেন যে চন্দ্রনাথকে খুনের পর ওই ঘটনাস্থল থেকে 2টি বাইক দুদিকে চলে যায়। অর্থাৎ একটি বাইক সেটা উল্টো দিকে চলে আসে যশোর রোডের দিকে, আরেকটি বাইক সেটা ওই দোহারিয়ার ভিতরের রাস্তা দিয়ে চলে যায় এবং সেখান থেকেই তদন্তকারীদের সন্দেহ ছিল যে ভিতরের দিকে যে বাইকটি গেছে সেটা কোন দিকে গেল। তার পরবর্তীতে দেখা যায় যে যশোর রোডের দিকে যে বাইকটি এসেছিল সেই বাইকটি পাওয়া যায় গতকাল গৌরীপুর সেই কালীবাড়ির কাছে পাঁচিলে ঘেরা একটি আবর্জনা ফেলার জায়গা সেখানে, এবং দ্বিতীয় বাইকটি পরবর্তীতে পাওয়া গেল বারাসাতের এই 11 নম্বর রেলগেটে। এবং তদন্তকারীরা যেটা মনে করছেন যে বাইকটি সেই ভিতরের রাস্তা দিয়ে এসেছিল সেটাই বারাসাতে এসে এখানে বাইকটি ফেলে দিয়ে তারপর দুষ্কৃতীরা এখান থেকে চম্পট দেয়। কিন্তু যে নিখুঁত পরিকল্পনার সঙ্গে এই চন্দ্রনাথকে খুন করা হলো, অর্থাৎ কিভাবে দুষ্কৃতীরা আসবে, গোটাটা রেকি করা ছিল, কিভাবে অপারেশন চালানো হবে সেইটাও একেবারে পরিকল্পনা মাফিক তারা এক্সিকিউট করেছে এবং তারপর কিভাবে তারা পালিয়ে যাবে, অর্থাৎ এক্সিট প্ল্যান একেবারে নিখুঁতভাবে তারা কিন্তু সাজায়। অর্থাৎ যে গাড়িতে করে তারা এসেছিল, যে নিসান মাইক্রা গাড়ি, সেই গাড়িটি তারা ঘটনাস্থলেই ফেলে দিয়ে যায়, কারণ 4 চাকা গাড়ি নিয়ে সরু গলি দিয়ে পালানো কার্যত একটু সমস্যার। সেই জন্য তারা পালানোর জন্য বাইক ব্যবহার করেছিল। 2টি বাইক ব্যবহার করে তারা এবং 2টি বাইকই কিছু দূর গিয়ে সেই দুষ্কৃতীরা ফেলে দিয়ে যায় যাতে কোনো রকমভাবে তাদের ট্রেস করা না যেতে পারে। কারণ দুষ্কৃতীরা জানতো যে যেই জায়গায় ঘটনা ঘটছে এবং যেই রাস্তা দিয়ে তারা পালাবে গোটা এলাকাটাই কিন্তু সিসি ক্যামেরায় মোড়া, আর সেই সিসি ক্যামেরার ফুটেজে তাদেরকে চিহ্নিত করা সম্ভব। সেই কারণে যে বাইক 2টি নিয়ে তারা ঘটনাস্থল থেকে অর্থাৎ চন্দ্রনাথকে খুন করার পর চম্পট দিল, কিছু দূর গিয়ে একটি বাইক গৌরীপুরে এবং অপর একটি বাইক বারাসাতে, 2টো বাইক দুদিকে তারা কিন্তু ফেলে যায়। এবং এই বাইকগুলোরও ওই নিসান মাইক্রা গাড়ির মতন নম্বর প্লেট জাল ছিল। একটি বাইকের নম্বর প্লেট জাল, অপর একটি বাইকের নম্বর প্লেটই নেই এবং সবথেকে বড় কথা চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নম্বর সেগুলো ঘষে সব তুলে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে এই বাইকের আসল মালিককে কিংবা এই বাইকগুলো তারা কোথা থেকে পেয়েছিলেন তার হদিশ না পায় পুলিশ। এখন পুলিশ মনে করছে যে এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা অপারেশনটা চালিয়েছিল তারা ভিন রাজ্যের কোনো গ্রুপ, কিন্তু এই ভিন রাজ্যের সুপারি কিলারদের সহযোগিতা করেছে স্থানীয় কোনো দুষ্কৃতী। তাই স্থানীয় দুষ্কৃতীদের যোগ যেমন তারা পাচ্ছেন, তার পাশাপাশি অন্য রাজ্যের দুষ্কৃতীদের এই অপারেশন চালানোর ঘটনাও তারা জানতে পারছেন এবং সেই কারণে ভিন রাজ্যে পুলিশের দল পাড়িয়েও দিয়েছে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, বারাসাত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।